বা ফুটিয়ে পান করাও যাবে। আরে সবাই দাঁড়িয়ে আছো কেন? হাততালি দাও, হাততালি, হাততালি। এই হাততালি তোমাদের সকলের প্রাপ্য, কারণ তোমাদের প্রত্যেকের 2 মাসের বেতন তোমরা দান করেছো বলেই অর্থাভাব থাকা সত্ত্বেও এই সরোবর এত তাড়াতাড়ি বানানো সম্ভব হয়েছে। এছাড়াও নিজেরা মাটি কাটা থেকে শুরু করে সকল কাজে সহযোগিতা করেছো, এটাও অনেক বড় ব্যাপার। আবার হাততালি। মহারাজ, এই আনন্দে কি খাওয়া দাওয়া হচ্ছে? খাওয়া বিশ্রাম সব হবে। আমি আর রানী একটু সমুদ্রে ঘুরতে যাব, তাই আগামীকাল থেকে 1 সপ্তাহ রাজসভা ছুটি। তোমরা নিজেদের মতন আনন্দ করো, বিশ্রাম নাও। টানা 1 সপ্তাহ ছুটি? হ্যাঁ, টানা 1 সপ্তাহ। কি আনন্দ! এবার হাত পা ছড়িয়ে শুধু আয়েশ করব। আমিও এই কদিন অনেক ধকল গেল। এটা চাই ওটা চাই, তারপর সব মালপত্র বওয়া, মাটি স্থানান্তরিত করা, সব কাজ করেছি। এবার বিশ্রামটা চাই। কি বলো গোপাল? হ্যাঁ, ঠিক বলেছো সেনাপতি। তবে আমি আমার ব্যায়ামটা কিন্তু চালিয়ে যাব। সে চালাও, শরীরটা ধরে রাখতে হবে তো। বলি এত ঘুম তো ভালো নয় গো, একটু ব্যায়ামও তো করতে পারো, বুড়িটা একটু কম তো। কি হবে গিন্নি, সুস্থ শরীরকে ব্যস্ত করে এই বেশ ভালো আছি, সুখে আছি। একটু শরবত করে দাও তো। নিজেও তো করে নিতে পারো। আচ্ছা, গিন্নি মানে কি? কি? গৃহিণী, অর্থাৎ যে গৃহের কাজ করবে। আমি যদি ঘরের কাজ করতাম তাহলে তুমি আমাকে গিন্নি বলে ডাকতে। ব্যাপারটা কি ভালো শোনা তো? শরবতটা বানাও দেখি। লোকটার যেন আর তর্স হয় না। এই 137, হ্যাঁ 138, হ্যাঁ 139, হ্যাঁ 140। গিন্নি, কোথায় গেলে? কি হলো? তোমাকে সেই কখন বলেছি ডিম সেদ্ধ করে দিতে, করেছো? আরে বাবা, সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম, এখন ভাঁজ করে গুছিয়ে রাখছি। ওসব সেদ্ধ পরে হবে। পরে হলে চলবে না, ওটাই আমার নিয়ম। উঠবোস করে 4টে ডিম সেদ্ধ আর মুগুর ভেজে 4টে কাঁঠালি কলা। নিজে সেদ্ধ করে নাও, আমি পারলাম না। তুমি যে কাজটা করছো সেটা রেখে আমার ডিমটা আগে সেদ্ধ করো। আমি 250টা উঠবোস শেষ করেই খাবো। 141, হ্যাঁ 142। ও গিন্নি, তোমার পিঠে একটু সুড়সুড়ি দিয়ে দাও তো। আমি এখন সন্ধে দেব, ওসব সুড়সুড়ি টুসুড়ি দিতে পারবো না বাপু। তুমি তুলতুলে হাতে সুড়সুড়ি দিলে ঘুমটা তাড়াতাড়ি চলে আসবে। এই ভর সন্ধেবেলা ঘুমোবে কেন? যাও একটু পায়চারি করে এসো। না, এখনো তো পায়চারি না, এখন শুধু বিশ্রাম। দাও 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 দাও, সুড়সুড়ি দাও, সুড়সুড়ি দাও। এই লোকটা জ্বালিয়ে মারলো। গিন্নি, একটু ওই কাঁচা লঙ্কা, কচি শসা, কুচো পেঁয়াজ আর ওই সর্ষের তেল দিয়ে মুড়িটা মাখো, বুঝলে? তুমি তো নিজেও মেখে নিতে পারো বাপু, সব কিছুতে আমাকে কেন আদেশ করো? আদেশ না লক্ষ্মী বউ, আমার অনুরোধ। তোমার মতন মুড়ি কি আমি মাখতে পারি? না না না, মেখে বেলা দেখে মেখে বেলা মেখে। একটা কাজ নিজের হাতে করবে না। ওহ, কি জ্বালাতন রে বাবা। তরকারিটায় নুন একটু কম হয়েছে, বুঝলে গিন্নি? একটু ওই নুনটা দাও তো। এই সামান্য ব্যাপারে এত রাগ করার কি আছে? এই একটু জল ভরে নিয়ে যাব, একটু শান্তিতে রান্না করব, তার জো নেই। কর্তা বাড়িতে আছে, আমার হাড় মাস জ্বালিয়ে দেবে। আমার দুঃখের কথা আর কি বলি দিদি ভাই, সারা দিন এটা ওটা বায়না তো ছিলই, কিন্তু এখন ছুটি পাওয়ার পর থেকে যেন বায়না বেড়ে গেছে। আমার কর্তা তো এমনিতেই আরাম প্রিয়, এখন দেখছি ঘর থেকে বেরোতেই চাইছেন না। সারাক্ষণ শ্বশুরে দাও, এটা খেতে দাও, হাত
আর যদি না কথা শুনে উল্টে বলি নিজে করে নাও তাহলেই বাবুর গোঁসা হয়। যদি অভয় দেন তাহলে ছোট মুখে একটা বড় কথা বলবো। বলো বলো। আপনারা একটা কাজ করতে পারেন। যখনই আপনাদের কর্তারা আপনাদের কিছু একটা কাজ করতে বলবেন তখনই বলে মুখ ঘুরিয়ে নেবেন, দেখবেন তারপর সেই কাজ নিজেই করে নিচ্ছে। কিন্তু এতে যদি রাগ করে? রাগ করে আর করবেটা কি, সেই তো দিনের শেষে নিজের ঘরে নিজেকেই ফিরতে হবে। বরং আপনাদের এড়িয়ে যাওয়া দেখে ভাববে আপনারা হয়তো রেগে আছেন, তেতে আছেন, সেই ভয়ে নিজেরাই নিজেদের কাজ করে নেবে। ঠিক বলেছো বুচির মা। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে ঘি বের করতে হয়, না হলে ঘিয়ের বোতলে তাপ দিতে হয়। ঠিক বলেছো, তোমার এই বুদ্ধিটা বেশ ভালোই দিয়েছো। আমিও আজকে থেকে এই পদ্ধতিটাই অনুসরণ করব। বেশি কথা বললেই ভাবে বেশি পাত্তা দিচ্ছি, নিজের ওজন ধরে রাখতে হবে। যাতে স্ত্রীদের তপে স্বামীরা কাঁপে। এবার সব কাজ নিজেরাই করবে আর আমরা শুধু রান্না করে খালাস। করবে মানে করতে বাধ্য হবে। কই গো গিন্নি, বাজারের থলেটা ধরো। উফ, বাবারে বাবা, কি গরম, চাঁদিটা ফেটে গেল গো। কই গো, নিয়ে যাও। যা বাবা, কিন্তু কথাই শোনে না। আরে বাবা, আমি কখন থেকে হাঁকছি বাজারের থলেটা নিয়ে যাও, কোনো কথা কানেই তোলো না। এই নাও, দেখো তোমার পছন্দ মতন কই মাছ এনেছি। আজকে তেল কই রেঁধো কেমন। ওর কি, আমি স্নানে গেলাম, ভালো করে কষিয়ে রান্না কর। হ্যাঁ, দুপুরে পেট ভরে খাবো। হ্যাঁ, এই তোমায় কি হুহু রোগে পেয়েছি নাকি? হ্যাঁ, যাই বলি তাতেই একটাই উত্তর, হুহু। কি মন্ত্রী মশাই, অনেক দিন হয়ে গেল আমাদের হাতে কোনো কাজ নেই। এখন কি আর গোপালের পেছনে লাগবেন না নাকি? দূর, অনেক তো পিছনে লাগলাম, কিন্তু ফলের ফল তো কিচ্ছু হলো না। উল্টে আমার বদনাম হলো আর তোরাও ফেসে গেলি। তাই আর না। তাহলে এখন কি হাত গুটিয়ে বসে থাকবেন? এখন সুস্থ শরীর ব্যস্ত করতে চাইছি না, বুঝলি? পুজো ছাড়া তো সেইভাবে বড় ছুটি পাই না, কিন্তু অনেক বছর পর এক সপ্তাহ টানা ছুটি পেয়েছি। তাই এই ছুটিটা খেয়ে দিয়ে আয়েশ করে উপভোগ করতে চাই। বাহ, বেশ টাটকা ফল এনেছেন তো। খাবি? আপনি খাওয়ালে আমরা আবার না করতে পারি নাকি? দাঁড়া, তোদের গিন্নিমাকে বলছি কেটে দিতে। কই গো, শুনছো? কই গো? গিন্নিমা তো কোনো সাড়াই দিল না। তাই তো দেখছি। দাঁড়া, আমি রান্নাঘরে গিয়ে বলে আসি। কই গো, শুনছো? বটা ঘটাকে কয়েকটা ফল কেটে দাও না, বেচারাগুলো খেতে চেয়েছে। আবার কি, না হয় তরকারিটা হয়ে গেলে কেটে দিও। এ তো মহা মুশকিল। দূর বাবা। কি বললেন গিন্নিমা? মানে মানে বলে মুখ ঘুরিয়ে নিল। হয়তো উনি ব্যস্ত আছেন, সেটা কোনো ব্যাপার না। সত্যি তোমার হাতের রান্নায় জাদু আছে। হ্যাঁ, বাহ বাহ। কি হলো গো? হ্যাঁ, সকাল থেকে মুখে কুলু পেটে বসে আছো কেন? তোমার কি কিছু হয়েছে? ওই দেখো আবার হু হু করে। দাও দেখি, আর একটু ভাত দাও। কি গো, ভাত দেবে না? আরে বাবা, তোমার কি রাগ বা অভিমান কিছু হয়েছে? এ তো দেখি কিছুই বলে না। এবার বুঝো ঠেলা, শুধু রান্নাটা করব আর কোনো কিছু করতে বললেই বলে এড়িয়ে যাব। বাধ্য হয়ে নিজেই কাজ করে নেবে। দেখি আজ তেল কইটা কেমন হয়েছে। আহা, এই তুমিও খেতে বসে পড়ো গিন্নি। বাহ, দারুণ হয়েছে গিন্নি। একটু ঝাল হয়েছে, কিন্তু ভালো লাগে বুঝলে। কি গো, আমি তো একাই বোকার মতন কথা বলে যাচ্ছি। এই তোমার কি হয়েছে বলো তো?
গিন্নি মুদিখানা থেকে মাসকাবারি সব নিয়ে এসেছি, এবার জায়গার জিনিস জায়গায় ভরে ফেলো তো। কি হলো গো, ভরবে না? কি গো, রাগ করেছো আমার ওপর? নিচে নিচে ভরো ভরো নিচে। এ কি গো গিন্নি, দুপুরের এঁটো থালা বাটি হাঁড়ি কড়াই সবই তো শুকিয়ে কাঠ, এগুলো মাজবে কখন? আরে, এই কি শুরু করেছো বলো তো? শুধু হু হু করে যাচ্ছ, কিছু জিজ্ঞেস করলে হয় চুপ করে আছো নয়তো হু হু বলছো। বাসনগুলো মাজবে না? হ্যাঁ, রাতে রান্না বান্না করবে না নাকি? আরে, এ তো আজব ব্যাপার। না, আমাকেই দেখি বাসনগুলো মেজে ফেলতে হবে, বাড়িতে তো আর 5টা দাস দাসী নেই। এ কি দাদু, তুমি বাসন মাজছো? কি আর করবো, তোদের দিদার রোগ হয়েছে। কি রোগ হয়েছে দাদু? হুহু রোগ হয়েছে, হুহু রোগ। সেটা আবার কি? আমি কিছু জিজ্ঞেস করলেই হয় চুপ করে আছে নয়তো হু হু করছে। কি কর দাদু, 1 সপ্তাহ ছুটি পেয়েছো, কোথায় আইস করে কাটাবে তা না তুমি বাসন মাজছো? কি আর করবো বল, সবই ভাগ্য। আরে দাদু, তোমার যে ঘটে বুদ্ধি আছে না, তুমি ভাগ্য বদল করে দিতে পারো। হ্যাঁ, দিদা পুনো হল হলে তুমিও তো বাঘাতে তোল। আর দেখি কবে ঠিক হয়, নইলে তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে হু হু শুনে তো আর থাকা যায় না, বিরক্তিকর। আরে গোপাল যে, তুমি পুকুর ঘাটে কি করছো? এই দুপুরের বাসন মাজছি। ও, বাসন মাজছো? মাজো মাজো, আমিও কাপড় জামা কেচে বাড়ি ফিরছি। কেন গো, তোমার আবার কি হলো? আর বলো না, একটু ছুটিতে বিশ্রাম নিচ্ছি বা ব্যায়াম করছি, সেসব আমার গিন্নির সহ্য হয় না। কিছু করতে বললেই হু হু করছে। তোমার গিন্নিও হু হু করছে? শুধু আমার না গো গোপাল, মন্ত্রীমশাই আর রাজবৈদ্যের গিন্নিও। এদের কি একসাথে ছোঁয়াচে হু হু রোগে পেয়েছে নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে সবার গিন্নি শুধু রান্না করছে আর কিচ্ছু কুটো নেড়ে দুটো করছে না। হ্যাঁ, আচ্ছা বুঝেছি, আমরা যে বিশ্রামে আছি সেটা এদের সহ্য হচ্ছে না। কি করা যায় বলো তো? আমাদের বউ যখন কাজ করছে না তখন নতুন বউ আনতে হবে, মানে আবার বিয়ে করতে হবে। কি যাতা কথা বলছো গোপাল? মানে ব্যাপারটা হলো গিয়ে, হ্যাঁ, দারুণ বুদ্ধি। তুমি এক কাজ করো, মন্ত্রী মশাই আর রাজবৈদ্যকে এই বুদ্ধির ব্যাপারটা জানিয়ে দাও, আর কাল বিকেল বেলা থেকে আমাদেরও হুহু রোগ শুরু হবে, কেমন? বেশ বেশ। অগিন্নি, বাসনগুলো সব মেজে এনেছি, এবার তো ওঠো, রাতে রান্না করবে তো? এই তো ওষুধে কাজ দিয়েছে, এভাবেই খাটাবো। ছুটিতে বাড়ি বসে পায়ের ওপর পা তুলে খাওয়া বের করে দেবো, বের করে দেবো। হ্যাঁ, তুমি মনে মনে কি ভাবছো আমি ঠিক বুঝতে পারছি। সারা বছর খাটাখাটনির পর আমার 1 সপ্তাহ ছুটির সুখ তুমি চোখে দেখতে পারছো না। কাল খেলা ঘুরে যাবে। আজ থেকে আমার আর কোনো উপকার তোমাকে করতে হবে না গিন্নি, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। হ্যাঁ, মানুষটা সেজে গুজে গেল কোথায়? হ্যাঁ, চললাম। কোথায় যাচ্ছি? গলায় মালা, এত সাজগোজ, কি ব্যাপার? বাবারে বাবা, আতরের গন্ধে ঘরটা ম ম করছে। এলাম। হুম। আরে আর বলো না, আমার মানুষটা যে আজকে সকাল সকাল সেজে গুজে কোথায় গেল কিছুই বুঝতে পারলাম না। আমার কথাও তো গলায় মালা পড়ে গেল। আমার কর্তা তো রজনীগন্ধা ফুলের আতর মাখছিল। কোথাও কি কোনো নিমন্ত্রণ আছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আমাদের এই হু হু ওষুধে বেশ কাজ দিয়েছে, কি বলেন? হ্যাঁ,
হ্যাঁ, এখন আর বেশি বায়না করছে না। একবার হুক করেছে আর নিজেই সেই কাজ করে নিচ্ছে। আমি শুধু রান্নাটুকু করি, বাকি সব কাজ ওকে দিয়ে করাচ্ছি। কিচ্ছু বলতে হচ্ছে না, বাধ্য হয়ে করছে। আমিও তাই। আজকে তো ভেবেছি খাবার ঢেকে রাখবো, নিজে বেড়ে নিয়ে খাবে। বায়না একেবারে গুছিয়ে দেবো। হ্যাঁ, সকাল থেকে সন্ধে হয়ে গেল, বাড়িতে এখনো এলো না। মানুষটা কোথায় গেল রে বাবা? এসো এসো নতুন গিন্নি, এসো। আজ থেকে তুমিও এই সুখের সংসারের সমান অংশীদার। এই 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 এইটা কে? হ্যাঁ? তুমি টোপট পরে এসেছো কেন? হ্যাঁ, নতুন গিন্নি, তুমি আমার পুরনো গিন্নির কথায় বেশি কান দিও না। আমি যা বলবো তাই শুনবে। তুমি আমার জন্য রান্না বান্না করে দেবে তো? আমি একটু একটু বায়না করবো, সব শুনবে তো? তুমি বিয়ে করেছো? ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো! চলো নতুন বউ, মোড়ের মাথায় গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, চলো চলো চলো। ওগো, তুমি এরকম করো না, আমি আর বাঁচবো না। কেন এত কষ্ট দিচ্ছ? সামান্য হু করার জন্য আরেকটা বিয়ে করলে? আমাকে পিঠে সুড়সুড়ি দিয়ে দেবে তো গো নতুন বউ? এটা কে? এ কি হলো? আমার বন্ধু বান্ধবরা এলে তাদের একটু ফল জলখাবারের ব্যবস্থা সব তুমি করবে তো? ও মা গো, এ কি সর্বনাশ হলো আমার! এই আমার সাথে এটা করতে পারলে আমি কি অপরাধ করেছি? দেখো, ঘরের কাজ আর আমার একটু একটু বায়না, এগুলোই তোমাকে সামলাতে হবে, বুঝলে? তাহলেই তোমাকে রানী করে রাখবো, কেমন? এই, এটা কে? আমি বেঁচে থাকতে তুমি আবার বিয়ে করলে? ওর কথা শুনো না, তুমি আমার দুয়ো রানী। এ তো দেখছি বড্ড কান্নাকাটি করছে। চলো দুয়ো রানী, আমরা কদিন একটু ঘুরে আসি। চলো, এখনই যাব। না না না, আরে ওর কথা শুনো না, আমরা ঘুরবো। মোড়ের মাথায় গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, চলো চলো। এখন আবার ঘুরতে যাচ্ছ? কি আর করবো বলো, আমরা সামান্য এক সপ্তাহ ছুটি পেলাম, ভাবলাম একটু আয়েশ করে থাকবো, কিন্তু তোমাদের সেই সুখ সইল না, তাই আমি মানছি আমি ভুল করেছি, তা বলে তুমি আরেকটা বিয়ে করে নেবে? ওকে মালা পরানোর সময় তোমার বুকটা একটু কাঁপলো না? আমার মুখটা মনে পড়লো না? এটা তুমি কেন করলে? আমাকে একটু বুঝিয়ে বলতে, আমি আবার আগের মতো তোমার ছোট ছোট বায়নাগুলো পূরণ করে দিতাম। তার জন্য বিয়ে করলে? তুমি কি নিষ্ঠুর? হ্যাঁ? তোমরা সবাই নিষ্ঠুর। নিজেদের একটা স্ত্রী থাকতে আবার দ্বিতীয় বিয়ে। কি আর করবো, স্বামীর সামান্য আবদার স্ত্রী না রাখলে তো কোনো সংসারই সুখের সংসার হতে পারে না। অগত্যা এখন তোমরা যদি কথা দাও যে আগের মতন আমাদের ছোট ছোট বায়নাগুলো সামলাবে, তাহলে নতুন বউকে ওদের বাড়ি পাঠিয়ে দেব, আর আবার আমাদের পুরনো সংসার, সুখের সংসার ফিরে আসবে। সত্যি? হ্যাঁ, বেশ কথা দিলাম। দাও দাও মুখ পুরীকে বাড়ি পাঠিয়ে। হ্যাঁ? মুখ পুড়ি নয়, পোড়া। এই যে সভাকবি, ঘোমটাটা তোলো তো। কটা ঘুমটা তোল। ঘটা, ভোলা, আহ? তার মানে তোমরা কেউ বিয়ে করোনি? হ্যাঁ? না, তোমাদেরকে পথে আনার জন্য একটা ছোট্ট বিয়ের অভিনয় করলাম। আচ্ছা, এবার তো অভিনয় বুঝে গেলাম। এবার যদি তোমাদের বায়না না রাখি, তাহলে সত্যি সত্যি আমাদের বিয়ে করতে হবে। নয়, হ্যাঁ। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা।
তোদের পড়াতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আর পড়িয়ে কি লাভ? আমাদের ছুটি দিয়ে দিন, মাঠে গিয়ে বরং ঘুড়ি ওড়াই। কি পণ্ডিত, ছাত্রছাত্রীরা পড়াশোনা কেমন করছে? ওরা পড়াশুনো করে কোথায়? বাড়ি গিয়ে কেউই বই খুলছে না। মানে বই পড়ে না? না, এই যে গুলটেকেই দেখুন, 1 থেকে 50 অবধি মুখস্থ, কিন্তু তারপর বলতে গেলেই হোঁচট খায়। আচ্ছা গুলটে, 51 থেকে বল দেখি। 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61। 57, 59, 60, সেগুলো আবার কি? 61 আগে তো 60 হবে। 41 এর আগে যেমন 40 হয়, 31 এর আগে যেমন 30 হয়। তুই কি নতুন করে বই লিখছিস নাকি সংখ্যা আবিষ্কার করছিস? না, বই পড়তে ভালো লাগে না। পণ্ডিত, এদের মা বাবাকে দেখে বোঝাও, শুধু ঘুরে বেড়ালে চলবে, পড়াশোনা করতে হবে তো। আচ্ছা মহারাজ, আপনি যখন এত করে বলছেন, এবার থেকে আমরা মন দিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, আর বলিস না, তোদের গিন্নিমা আজকে চুনো মাছের চচ্চড়িটা যা বানিয়েছিল না, আহ, পুরো মাখন। গিন্নিমাতে এতদিন জানতাম সরষের তেল দিয়ে রান্না করতো, এখন কি মাখন দিয়ে রান্না করছেন নাকি? আরে দূর, মাখন দিয়ে রান্না করবে কেন? যাই হোক, বাদ দে। উফ, বিকেল বেলা আমাদের বাড়িতে চলে আসিস, তেলে ভাজা দিয়ে মুড়ি খাবো। আর সাথে একটু পেঁয়াজ কুচি আর শসা থাকলে একেবারে জমে যাবে। এ কি মন্ত্রী, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, কোনো কাজ নেই? রাজসভা তো একটু পরে শুরু হবে, তাই একটু ফাঁকা সময়ে। বুঝেছি। বেশি বকবক না করে রাজসভায় এসো, আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ঠিক আছে, আমি আসছি। তাহলে বিকেলে চলে আসিস। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, একদম চিন্তা করবেন না। রাজ্যটা তো রসাতলে চলে যাচ্ছে, বাচ্চারা পড়াশোনা করছে না, বড়রা গল্প গুজব করে আড্ডা দিয়ে কাটাচ্ছে। কি করা যায় কিছুই তো বোঝা যাচ্ছে না। কে গল্প গুজব করে আড্ডা দিচ্ছে মহারাজ? কে আবার? আমাদের মন্ত্রী। আমি নিজের চোখে একটু আগেই দেখলাম, বটা ঘটার সাথে সকাল সকাল গল্প জুড়েছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে মন্ত্রী মশাইয়ের তেমন কাজ নেই, আর কাজ যখন নেই তখন মন্ত্রী মশাইকে রাজসভায় রাখারও দরকার নেই। হ্যাঁ মহারাজ, গোপাল এটা ঠিক কথা বলেছে। মন্ত্রী মশাই তো কাজের মধ্যে দুটো জিনিসই করেন, অকাজ আর কুকাজ। একদম বাজে কথা বলবে না। গোপালের কথা শুনে এখন আমার নিন্দা শুরু করেছো, তাই না? এই থামো 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 থামো, আমাদের রাজ্যের উন্নতির জন্য একটা সমাধান করা দরকার। এই সময় নষ্ট করা বন্ধ করতে হবে। তাহলে মহারাজ, সবাইকে ফাঁকা সময়ে বই পড়তে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, কারণ জানার কোনো শেষ নেই। তাহলে কি করা যায় বলো তো গোপাল? আমাদের রাজবাড়ির যে গ্রন্থাগার আছে সেটা তো বহু বছর ধরেই বন্ধ, ওটা খোলার ব্যবস্থা করুন মহারাজ। হ্যাঁ মন্ত্রী, তুমি নিজ দায়িত্বে গ্রন্থাগার খোলার ব্যবস্থা করো। অনেক দিন ধরে ধুলো ময়লা জমে আছে, সব পরিষ্কার করবে, আর পরিষ্কার হয়ে গেলে তোমরা সবাই গ্রন্থাগার থেকে বই নিয়ে পড়বে। বেশ। মন্ত্রী মশাই ভালো ভাষার ফেসেছেন। হ্যাঁ, জীবনটা তো শুয়ে বসে গুলতানি দিয়ে কাটিয়ে দিচ্ছেন, না হয় একটু কাজ করবেন আর কি। আর হবে না গল্প গুজব, হবে না ঠাট্টা হাসি। গ্রন্থাগার সাফ করতে গিয়ে মন্ত্রীর হবে হাঁচি কাশি। কথাটা বেশ ভালো বলেছে বিজ্ঞানী। ওনার দুটো কাজ, অকাজ আর কুকাজ। সে তো তুমি প্রসঙ্গ আনলে তাই। বেটারা আমাকে নিয়ে রসিকতা করছে। এই গোপালের বড্ড বার বেড়েছে, এমন চাল চালবো যে কেঁদে কুল পাবে না। বেশ সুখে ছিলাম, কিন্তু হঠাৎ করে গোপাল আর মহারাজের সহ্য হলো না, চাপে পড়ে গেলাম। আমরা আপনাকে চাপ মুক্ত করব, বলুন কি করতে হবে? আমি সব ভাবনা চিন্তা করে ফেলেছি, এখন তোদের আমার কথা মতন কাজ করতে হবে। আসতে পারি মন্ত্রী মশাই? হ্যাঁ, এসো এসো।
ইনি তো চিত্রশিল্পী, এনাকে দিয়ে কি হবে? ইনিই তো আসল কাজ করবেন। শোনো, তা গোপালকে ভালো করে দেখে নিয়েছো তো? বিলক্ষণ। একটা পাতায় গোপালের ছবি আঁকতে হবে, ওপরে লেখা থাকবে কৃষ্ণনগরের ভবিষ্যৎ। কি গোপাল তো আপনার শত্রু, গোপালকে নিয়ে বই লিখছেন কেন? আমি বলছি, একটা পাতায় গোপালের একটা ছবি আঁকা হবে, যেখানে গোপালকে দৈত্য হিসেবে দেখানো হবে। বড় বড় দাঁত, বড় বড় কুলোর মতো কান। শোনো, নিচে একটু ফাঁকা রাখবে, যা লেখার আমি পরে লিখে দেব। আর আপনি মহারাজকে এই পাতাটা দেবেন? হ্যাঁ, আর বলবো যে গ্রন্থাগার পরিষ্কার করতে গিয়ে এই পুরনো পাতাটা পেলাম, তবে অনেক খুঁজেও বইয়ের বাকি অংশ কিচ্ছু পেলাম না মহারাজ। মহারাজ ওখানে দৈত্য বেশি গোপালকে দেখে ভাববেন রাজ্যের বড় বিপদ আসতে পারে, আর গোপালকে কোনো কারণ ছাড়াই তাড়িয়ে দেবেন। একদম তাই। কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? পুরনো পাতা বোঝাবেন কি করে? ছবি আঁকা হয়ে গেলে পাতাটা দুদিন রোদে ফেলে রাখবো, তারপর পাতার ধারগুলো একটু আঁকা বাঁকা করে কেটে দেব, সাথে আগুনের হালকা তাপ দিলে সাদা পাতা খুব তাড়াতাড়ি পুরনো দেখাবে। এটা ঠিক বলেছেন। আচ্ছা চিত্রশিল্পী, তাড়াতাড়ি ছবি এঁকে ফেলো। আমি কালকে সকালেই দিয়ে দেব। বেশ বেশ। আর বটাঘটা, তোদের কালকে থেকে একটু আমার সাথে হাতে হাতে কাজ করতে হবে। হ্যাঁ, এসে আমরা আপনার সুখে দুঃখে পাশে থাকবো। ওপরের তাকগুলো পরিষ্কার কর, ওপরের বইগুলো বড্ড ময়লা। কি মন্ত্রী, কাজ হচ্ছে? কাজ করছেন না, বরং কাজ করাচ্ছেন। কাজ হওয়া নিয়ে দরকার, সে আমি করি বা অন্য লোক, তাতে কি যায় আসে? যায় আসে মন্ত্রী মশাই। আমাদের এই গ্রন্থাগারে এত দামি দামি প্রাচীন দুষ্প্রাপ্য বই আছে, যদি কোনো বই চুরি হয়ে যায় তার দায় কে নেবে? এটা গোপাল ঠিক বলেছে। আমি তো এখানেই আছি, বটাঘটা সাহস আছে নাকি বই সরানোর? বেশ, তাহলেই ভালো। চলো গোপাল, পাঠশালায় গিয়ে দেখে আসি আজকে কেমন পড়াশুনো চলছে। গোপাল আমাদের ঘুরিয়ে চোর বললো মন্ত্রী মশাই, আর আপনি প্রতিবাদ করলেন না। প্রতিবাদ কি? গোপালকেই দুদিন পরে রাজ্য থেকে বার করে দেব। মন্ত্রীমশাই, ছবি আঁকা হয়ে গেছে। কই দেখি দেখি দেখি। বাস, এই তো চাই। এই ছবি দেখে মহারাজ চমকে যাবে। এবার পাতা পুরনো করার কাজটা করে ফেললেই কেল্লা ফতে। তা মন্ত্রী, গ্রন্থাগার পরিষ্কার করার কাজ শেষ? হ্যাঁ মহারাজ, তবে তবে কি? একটা পুরনো বইয়ের পাতা পেলাম। কি? এই এই দেখুন মহারাজ, আচ্ছা দেখি। অনেক পুরনো বইয়ের পাতা। একই মহারাজ, আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন? ওরে বাবারে, এই পাতায় কি লেখা আছে? পড়ছি, কৃষ্ণনগরে এক নবরূপী দৈত্য জন্ম নেবে, যার নামের আদ্য অক্ষর গ। সে শুরুতে লোকজনের উপকার করবে, কিন্তু তার বয়সকালে তার আসল রূপ ফিরে আসবে। ওই ব্যক্তি আসলে মানুষ নয়, সে এক দৈত্য। সে থাকলে কৃষ্ণনগরে নেমে আসবে সর্বনাশ। কৃষ্ণনগরের মানুষদের ধরে সে খাবে। তার আসল রূপের চিত্র প্রদর্শিত করা হলো। কই দেখি মহারাজ। দেখো, সত্যি তো, এই দৈত্যকে একদম গোপালের মতন দেখতে। মহারাজ, আমার মনে হয় যে গোপালকে এই রাজ্যে ঠাঁই দেওয়া একদম ঠিক হবে না। কোন দিন গোপাল মানুষ থেকে দৈত্য হয়ে আমাদের খেয়ে নেবে বলা তো যায় না। উল্টো পাল্টা কথা বলবেন না মন্ত্রী মশাই। ওই দেখুন মহারাজ, গোপাল কেমন রেগে উঠছে। এক্ষুনি দাঁত বেরোলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আরে কিসের হিতে বিপরীত? কই দেখি। দেখো দেখো, এ তো কোনো দুষ্প্রাপ্য বইয়ের পাতা, তাই মিথ্যে কথা লেখার সম্ভাবনা কম। বিশ্বাস করুন মহারাজ, আমি দৈত্য নই, আমাকে ফাঁসানো হচ্ছে। গোপালকে দূর করুন মহারাজ,
কোনো অঘটন ঘটে গেলে কিন্তু আমাকে বলতে পারবেন না যে আমি আগে থেকে সাবধান করিনি। হ্যাঁ গোপাল, তুমি আর এই রাজ্যে থেকো না, আজ রাত্রেই চলে যাও। আমি জানি তো মানুষ অবস্থায় অনেক উপকার করেছো বা করছো, কিন্তু দৈত্য হয়ে উঠলে তখন রাজ্যের মানুষকে কি জবাবদিহি করব বলো? বিশ্বাস করুন মহারাজ, আমি মানুষ। চুপ! এই কে আছো? গোপালকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। যেন আজকের পর এই রাজ্যে আর না দেখি। মহারাজ এসব বিশ্বাস করলেন? মন্ত্রী মশাই জোর খাটালেন যে, কি আর করা যাবে। এখন যতদিন না কোনো উপায় হচ্ছে এই রাজ্যের বাইরেই থাকতে হবে। তবে কি? একটা সন্দেহ হচ্ছে বুঝলে। আগের বছর যখন বেতন বেড়েছিল, রাজসভা থেকে একটা চিঠি দিয়েছে, সেটা আছে? হ্যাঁ, আছে তো। দাও তো, যাওয়ার পথে একটু বিজ্ঞানীর বাড়িতে যাব বুঝলে। এবার চলো। আমিও বুঝতে পারছি গোপাল, এটা গভীর ষড়যন্ত্র। শোনো, তুমি একটা কাজ করো। ওই পাতার লেখাটা দেখে আমার মনে হলো হাতের লেখাটা খুব চেনা চেনা। তুমি একবার এই চিঠিটার সাথে মিলিয়ে দেখো তো। মন্ত্রী মশাইয়ের হাতে লেখা চিঠি। বেশ, আমি তাহলে কায়দা করে পাতাটা নিয়ে এসে পরীক্ষা করব। তা কোথায় থাকবে এখন? কদিন ওই শ্বশুর বাড়ি, আর আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ রাতে আসবো। বেশ। আসতে পারি মহারাজ? বিজ্ঞানী, এসো এসো এসো। বলছি মহারাজ, পাতাটা চাই, আজকে রাতের জন্য দেবেন? হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। ওই পাতা দেখলেই আমার ভয় লাগছে। এ তো হাতের লেখা হুবহু এক। হ্যাঁ, একদম মিলে যাচ্ছে। তার মানে এই হাতের লেখা মন্ত্রী মশাইয়ের, আর এই বই রোদে ফেলে রেখে হলুদ করা হয়েছে। আসতে পারি বিজ্ঞানী? এ কি, এ কে তুমি? গিন্নির পুরনো শাড়ি পরে নারী সেজে এলাম, কেউ জানতে পারলেই বিপদ। এ কোনো বিপদ নেই, তোমাকে মন্ত্রী মশাই ফাঁসিয়েছেন। ওনারই হাতের লেখা, আর ওটা রোদে ফেলে আর উষ্ণ তাপে রেখে পাতা হলুদ করা হয়েছে। জানতাম এইরকমই কিছু একটা হবে। তাহলে কালকে সকালেই রাজসভায় সব খোলসা করে দিই। না না, তার আগে মন্ত্রী মশাইকে একটু নাচাবো। কিভাবে? আমি দৈত্য সাজবো আর মন্ত্রীকে ভয় দেখাবো। আগে বটাকে দেখাবো, তারপর ঘটাকে, শেষে মন্ত্রীকে। ভালো মজা হবে, আমি তোমার পাশে আছি। তাহলে তাহলে এখনই সাজগোজ করে ফেলি বুঝলে। তুমি একটা চাদর মুড়ি দিয়ে আমার সাথে বটা ঘটার বাড়িতে যাবে এখন। আচ্ছা। হে, ঘরটা দেখ না। আমি তোকে খাবো, আমি দৈত্য গোপাল। আসল দায়িত্ব কি করে হয়ে গেলে? পালাই, এই ঘরটা ওঠ। পালিয়ে কোথাও যেতে পারবি না, আমি তোকে খাবো। বাঁচাও বাঁচাও। কি হলো? বটা কোথায়? এ বটা, বটা, এ কি হলো তোর? কোথায় গেলি? দৈত্য গোপাল আমাকে ধরে নিয়ে যাচ্ছে। মানে এটা কি? আমি গোপাল দৈত্য। আজ রাতে বটাকে গলাদ্ধ করনি আমার ভোজন, কাল তোর পালা। ওরে বাবা রে, কি কাণ্ড! চুপ, আমি মানুষ।
এবার বল আমাকে ফাঁসানো হচ্ছিল কেন বল। আমি কিছু জানি না, সব মন্ত্রী মশাইয়ের চক্রান্ত। আমাকে ছেড়ে দাও। এখন না, পরে ছাড়বো। শোনো বিজ্ঞানী, এখন এর মুখ হাত পা ভালো করে বেঁধে ফেলো দেখি। আমি এক্ষুনি বাঁচছি। আর ভোরবেলা একটা কাজ করতে হবে, আমার কয়েকটা নাতি নাতনিকে তোমার বাড়িতে নিয়ে